আচ্ছা, তো আমাদের ম্যাক্রোডিকটা এখন ফ্রেশ অবস্থায় আছে। এতটুকু ধরে নিচ্ছি সবাই ম্যাক্রোডিক ভিএমআই এ সেট আপ করতে পারেন। তো এখন হচ্ছে আম, আমি ম্যাক্রোডিকে লগ ইন করি। এটাও বলে দিছিলাম লাস্ট ক্লাসে যে আপনার ল্যান্ড পোর্টটা অ্যাক্টিভ রাখবেন, নাহলে হচ্ছে ম্যাক্রোডিকে ঢুকে না, ঝামেলা করে। তো আমার অলরেডি এখানে একটা ডিফল্ট কনফিগারেশন পাইছে। মানে একটা ম্যাক্রোডিক যখন আপনি কনফিগার করবেন, এটা বাই ডিফল্ট একটা ডিফল্ট কনফিগারেশন নিয়ে অন হয়। আমাদের কাজ হবে ডিফল্ট কনফিগারেশনটা ফেলে দেওয়া। অনেকে এটা রাখে, বাট এটা রাখলে পরবর্তীতে ঝামেলায় পড়বেন। প্রথমে পড়ে না ঝামেলায়, পরবর্তীতে পড়ে। যেটা করবেন, ফ্রেশ যে কোনো ম্যাক্রোডিক বাজার থেকে আনেন আর ভিএমআরই আপনি নেন, সিস্টেম থেকে রিসেট কনফিগারেশনে যাবেন, ডু নট ব্যাকআপ নো ডিফল্ট কনফিগারেশন দিয়ে রিসেট দিবেন। দেওয়ার পরে ইয়েস দিবেন। বুঝছেন বিষয়টা? মানে ডিফল্ট যে কনফিগারেশনটা আছে সেটা অনেকে রেখে দেয়, বাট আমি সাজেস্ট করবো, আমার প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতেছে, ডিফল্ট কনফিগারেশনটা ঝামেলা করে। আপনি এই কনফিগারেশনটা রাখবেনই না, একদম নিজের মতো করে ফ্রেশ কনফিগার করবেন। এতে আপনি যে সুবিধাটা পাবেন, মাইক্রোটিকে ঝামেলা পাবেন না কখনো। ডিফল্ট কনফিগারেশনটা থাকলে মাঝে মাঝে অনেক ওয়ার্কিং জিনিসও কাজ করে না। সবাই কথা শুনতে পাচ্ছেন তো না? একটা ফোন আসছে, একটু লাইনে থাকেন। আচ্ছা, তো হচ্ছে আপনি মাইক্রোডিকে যখন ঢুকবেন, ওই যে বেসিক কনফিগারেশনটা ফেলে, এই ডিফল্ট কনফিগারেশনটা ফেলে দিবেন, আপনার এরকম কন্ডিশন থাকবে। আপনি ফিজিক্যাল মাইক্রোডিক হোক আর ভিএমআর মাইক্রোডিক হোক, ঢুকলে আপনি এই অবস্থায় পাবেন রিসেট করার পরে। প্রথমে আপনার কাজ হবে হচ্ছে এই মাইক্রোডিকের দুটা ইন্টারফেস নেমিং করে দেওয়া। যে কটা ইন্টারফেস থাকুক, আপনি যে কটা ইউজ করবেন তাদের প্রপারলি নেমিং করবেন। সাপোজ ধরেন ইথার ওয়াইন, আমি এটাকে ওয়াইন হিসেবে ইউজ করব। অনেকে একটা কাজ করেন, ডিরেক্টলি নামটা দেয় এভাবে। এটা দিলে ভুল হবে, কারণ আপনার মাইক্রোডিকে যখন 10-12টা পোর্ট থাকবে, কোনটা ইথার 1 কোনটা ইথার 2 আপনি বের করতে পারবেন না। এই জন্য এখানে বেস্ট হচ্ছে ওই ইথার 1 কথাটা রেখে তারপরে আপনি বাকি যা কিছু লিখতে চান লিখবেন। আর চাইলে এখানে কমেন্টও দেওয়া যায়, এখানে উপরে যে হলুদ বক্সে ক্লিক করে আপনি যদি কিছু লিখতে চান কমেন্টও দিতে পারবেন। যদি আপনি কিছু দিতে চান, কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন এনিথিং আপনি দিতে পারবেন। ঠিক আছে? তো আমি সবসময় এই কাজটা করি। আপনার যে যে পোর্টে যে যে জিনিসগুলো ঢুকতেছে একটা মার্কিং রাখা, এটা পরবর্তীতে আপনাকে যথেষ্ট হেল্প করবে। আমরা আপাতত দুইটা নিছি, কারণ আমাদের প্র্যাকটিসের জন্য দুইটা হইলেই এনাফ। একটা ওয়াইন একটা ল্যান আমরা হিসেবে নিছি। আচ্ছা, এরপরে এই ওয়াইন পোর্টটাতে আমি ইন্টারনেট আনবো। আচ্ছা, এখন আমার বাসার নেটওয়ার্কটা এইভাবে আছে। আমার বাসার যে মাইক্রোটিক রাউটার বা বাসার যে রাউটারটা, সেটা থেকে আমার ল্যাপটপ ল্যানে ডিরেক্ট কানেক্টেড। সো বাসার যে নেটওয়ার্ক থেকে আমি নেট পাই, সেই নেটওয়ার্কের একটা আইপি ফ্রি আছে, এরকম একটা আইপি যদি বসাই তাহলেই আমরা ইন্টারনেট পাবো। তা আপনি তো আইপি বের করতে পারবেনই, অর্থাৎ আপনার যদি ল্যাপটপ থাকে, আপনি ল্যাপটপ যদি কেবল দিয়ে লাগান, সেখান থেকে আপনি আইপি পেয়ে যাবেন। ধরেন আমারটা কত, 10.10.13.1, এটা হচ্ছে গেটওয়ে। 10.10.13.27 এটা আমি আইপি হিসেবে পেয়েছি। এখানে আপনি ফ্রি আছে এমন যে কোনো আইপি বসাতে পারবেন। তা আমি অলওয়েজ 150 বসাই, কারণ 150 আইপিটা আমি ইউজ করি না, অন্যান্য আইপি গুলো আমি অনেক জায়গায় ইউজ করি। তা আপনি ফ্রি একটা আইপি ইউজ করলেই হবে, সোজা কথা, রিকোয়ারমেন্ট হচ্ছে এতটুকু। আপনি আইপি থেকে অ্যাড্রেসে যাবেন, প্লাস চিহ্ন দিবেন, এখানে আপনি আইপিটা বসাবেন 10.10.13.150, বা যেটা আপনার ফ্রি আছে ল্যান্ড নেটওয়ার্কে সেটা আপনি বসালেই হচ্ছে। আর সাবনেট মাস্ক 3.255.0, এই জন্য /24 দিচ্ছি। এই এটা হচ্ছে আপনার ওয়াইন সাইডের কনফিগারেশন, মানে আপনার ওয়াইনের আইপিটা এটা বসাইছেন। আচ্ছা, এরপরে ল্যানের জন্য একটা লাগবে। কারণ ল্যানের জন্য আমরা একটা দিলাম 192.168.10.1/24, এটা আমি ল্যানে বসাইলাম। একটু আগে একজনের কনফিগারেশন একটা ভুল দেখলাম, উনি যেটা ভুল করছিল, এখানে ডিরেক্টলি বসাইছেন 123। হ্যাঁ, 123 বসানো ভুল না, কিন্তু 123 যদি এখানে বসান, আপনার ওই হোস্ট মেশিন গুলার গেটওয়ে হবে 123। তো এই জন্য অলওয়েজ আমরা এই আইপিটাকে হয় 10.1 রাখি অথবা 254 রাখি। প্রথম আইপিটা বা শেষের আইপিটা আপনি ইউজ করবেন, কারণ এই আইপিটাই আপনার হোস্ট মেশিন গুলার গেটওয়ে হিসেবে ইউজ করা হবে। এটা মাথায় রাখবেন, যেটা আপনি এনে বসাচ্ছেন এটাই আপনার হোস্ট মেশিন গুলার গেটওয়ে। আর যেহেতু 192.168.10.1/24 দিছেন, এই জন্য 2 থেকে 254 পর্যন্ত আপনি হোস্ট মেশিনগুলোতে ইউজ করতে পারবেন। 1 যেহেতু এখানে ইউজ করতেছেন, এটা গেটওয়ে হিসেবে কাউন্ট হবে। এই ভুলটা উনি করছিল, এই কারণে নেটওয়ার্ক পাচ্ছিল না। আচ্ছা, এর পরবর্তী কাজ হচ্ছে আমরা ডিএনএস বসাবো, সরি রুটস বসাবো আগে। মানে এটা বলতে গেটওয়েটা, এটা কোন গেটওয়ে, এটা হচ্ছে আপনার মাইক্রোটিক ইন্টারনেট পাওয়ার জন্য
আপনার আইএসপি থেকে যে কানেকশন আসছে তার গেটওয়ে। যেমন আমার মাইক্রোটিকে কানেকশন আসছে আমার বাসার রাউটার থেকে, তাহলে বাসার রাউটারের যেটা গেটওয়ে সেটা আমি এখানে বসাবো। তো যেটা আমরা একটু আগে দেখে নিছি 10.10.13.1 বসালাম। যদি সব ঠিক থাকে এটা রিচেবল দেখাবে, আর যদি কোনো ভুল করেন এখানে রিচেবল দেখাবে না। এতটুকু করলে আপনি টার্মিনালে যা পিং করেন, এই ডটের যদি পিং করেন আপনি পিং এর রিপ্লাই পাবেন, ঠিক আছে। কিন্তু আপনি এখন গুগলকে পিং দিলে পাবেন না, যেহেতু আমরা এখনো ডিএনএস বসাইনি। সাপোজ আমরা যদি গুগলকে দিই, গুগলকে আমরা পাচ্ছি না, কারণ আমাদের মাইক্রোটিকে কোনো ডিএনএস আমরা দিইনি। ঠিক আছে, আমরা ডিএনএসটা দিয়ে দিই। ডিএনএস দেওয়ার জন্য আপনি আইপি থেকে ডিএনএস এ আসবেন, আইপি থেকে ডিএনএস এ আসবেন, আসার পরে সার্ভারটা দিয়ে দেন। গুগলের ফ্রি ডিএনএস দিতে পারেন 8888, আর একটা হচ্ছে 8844, অ্যাপ্লাই ওকে। আর এর সাথে হচ্ছে আপনি চাইলে একটা নেট আমরা করে ফেলি। নেটটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি কেন আমরা নেট করি, না করলে কি অসুবিধা। তো এখানে প্লাস চিহ্ন দিলাম। নেটটা করার জন্য আপনি আইপি থেকে ফায়ারওয়ালে আসবেন, ফায়ারওয়ালে আসার পরে নেটে আসবেন, আসার পরে প্লাস চিহ্ন দিবেন, দেওয়ার পরে এখানে চেইন হবে সোর্স নেট, আউট ইন্টারফেস যদি হয় 1 নাম্বার ইন্টারফেস যেটাতে আমি নেট পাবো, সেখানে আপনি করে দিবেন মাস্কুয়ারেট, অ্যাপ্লাই ওকে। তো বেসিক কনফিগারেশন বলতে মাইক্রোটিকে এতটুকুই বোঝায়। এতটুকু যদি আপনি করেন, এবার আপনি ল্যান নেটওয়ার্কে যে কোনো পিসিতে আইপি বসান সেই ইন্টারনেট পাবে। ওকে, তো গতদিন আমি আপনাকে বলছিলাম যে আপনাদের একটা উইন্ডোজ মেশিন রেডি রাখবেন। তো আমার একটা উইন্ডোজ মেশিন রেডি করা আছে, এখন এটাকে অন করতে হবে, কিন্তু রিসোর্স একটু কমাইতে হবে, অতিরিক্ত পরিমাণ রিসোর্স ইউজ হচ্ছে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, ওই নেট নিয়ে একটু কথা ছিল। ওখানে আমরা ওই চেইনে সোর্স নেট দেই, এটা তো মানে রিজনটা কি, বা ওখানে তো আরো অনেকগুলো অপশন আছে? দুটো অপশন আছে, সোর্স আর ডেস্টিনেশন নেট। ডেস্টিনেশন নেটটা ফায়ারওয়াল ক্লাসে পড়াবো। সোর্স নেটটা বলে দিই, আপনার ল্যানের মেশিন গুলাকে আপনি আউটসাইডে পাঠাবেন, এই জন্য সোর্স নেট, মানে সোর্সের মেশিন গুলাকে নেট করবেন। আচ্ছা, আর ডিএসটি নেটটা হচ্ছে আপনার বাইরে থেকে কোনো পাবলিক আইপিতে হিট করলে লোকাল আইপিতে পাঠানোর জন্য ডিএসটি নেট ইউজ করে। মানে ডেস্টিনেশন থেকে কোনো আইপি কে যদি আপনি নেট করতে চান সেটা ডিএসটি নেট, এটা আমরা ফায়ারওয়াল ক্লাসে দেখবো। আর সোর্স নেটটা হচ্ছে আপনার ল্যানের যতগুলা মেশিন আছে এদেরকে যদি আপনি আউটসাইডে পাঠাতে চান তখন আপনাকে নেট করে পাঠাতে হয়, এই জন্য আমরা সোর্স নেট দিই। আচ্ছা, এখন যেটা হলো ভাইয়া, যে ধরেন যে কারো যদি কোম্পানিতে আপনার 4টা এসপির কানেকশন থাকে এবং সে চাচ্ছে যে আপনার তার অনেকগুলো ল্যান সেগমেন্ট আছে, দুটো ল্যান সেগমেন্ট বা তিনটা ল্যান সেগমেন্ট, এই তিনটাকে সে হয়তো স্পেসিফিক একটা আইপি দিয়ে পাঠাবে। ধরেন ইথার 1 2 3 করে তো 4টা এসপি আছে, একটা আইপি দিয়ে পাঠাতে পারবেন না, একটা আইপি দিয়ে পারবেন না। প্রথম কথা হচ্ছে আপনার কি সেই কোম্পানিটার কি নিজস্ব পাবলিক আইপি এবং এএস আছে? না না না, ধরেন 4টা আইএসপি থেকে কানেক্টিভিটি। হ্যাঁ বুঝতে পারছি, 4টা আইএসপি থেকে আপনি ইন্টারনেট কানেকশন নিছেন। এক্সাম্পল লিংক 3, বিডিকম, আর আম্বার আইটি, কার্নিভাল, 4টা কোম্পানি থেকে নিছেন। যেটাই হোক, আমি বলছি যে ইথার 1 2 3 4 এ 4টা আইএসপি 4টা কানেক্টিভিটি। হ্যাঁ দিছেন, ঠিক আছে। আর 5 6 7 8 এ তার মনে করেন যে 4টা ল্যান্ড ব্লক আছে। এখন সে মনে করেন যে 6 পোর্টে যে ইয়েটা আছে, যে ল্যান্ডটা ইউজ করতেছে, এই ল্যান্ডটাকে সে ইথার 1 এর যে আইএসপি ওইটা দিয়ে শুধু পাস করবে। হ্যাঁ এটা সম্ভব, করতে পারবেন, বুঝতে পারছি। আপনি প্রথমে ধরে ফেলছি, এটাকে বলা হচ্ছে পিবিআর, পলিসি বেসড রাউটিং। সেটা পাবেন লেসন 11তে। অর্থাৎ এখানে আমি দুইটা দিয়ে দেখাবো, দুইটা যদি বুঝেন 10টাও পারবেন, মানে দুইটার কনসেপ্ট ভালো মতো ধরতে পারলে 10টাও পারবেন। আর সেক্ষেত্রে নেট হবে 4টা নেট করতে হয়, আবার আলাদা আলাদা 4টা রাউট অ্যাড করতে হবে, এবং তার উপরে ফায়ারওয়ালের কাজ আছে। ফায়ারওয়াল থেকে ম্যাঙ্গেল করে ওই যে আপনি যেটা বললেন মার্ক রাউটিং, যেটা হ্যাঁ মার্ক রাউটিং, যেটা মার্ক রাউটিং দিয়ে রাউটিং করে দিতে হবে। অর্থাৎ আপনার 6 নাম্বার পোর্টে যারা আছে তারা 1 নাম্বার পোর্ট দিয়ে যাবে, 7 নাম্বার পোর্টে যারা তারা 2 নাম্বার দিয়ে যাবে। কেন জিজ্ঞেস করলাম ভাই? হ্যাঁ হ্যাঁ, যেহেতু আপনি এখন এটা এখন কেন জিজ্ঞেস করলাম, যেহেতু আপনি মাস্কুরেট তো দেখাচ্ছে। আর মাস্কুরেট করলে যেটা হয় যে যতগুলো পোর্ট আছে সবগুলোই আপনার যে আউট ইন্টারফেস। না না না, সেটা হবে না। কারণ হচ্ছে যে এখানে একটা কথা বলে দিচ্ছি, আমি আউট ইন্টারফেস বলেই দিছি, যদি আউট ইন্টারফেসটা 1 নাম্বার পোর্ট হয় তাহলে মাস্কুরেট করবে। অনেকে যেটা করে সোর্স নেট দিয়ে 100 ডিরেক্ট মাস্কুরেট দেয়, এটা হলে সব ইন্টারফেসে মাস্কুরেট হবে। আর এই জন্য টু বি স্পেসিফিক আমি এটা ইন্টারফেস বলে দিই। হ্যাঁ, আপনার কোশ্চেনটা কি এটা নাকি অন্য কিছু? না না না, আমার কোশ্চেন ছিল যে এখন যেটা আমি আপনার মাস্কুরেটটা করতেছি, আউট ইন্টারফেস বলে দিচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আমার সবকটি এখন আউট ইন্টারফেসে একটা দিয়েই যাবে, সেই জন্য আমি কথাটা জিজ্ঞেস করছিলাম আর কি। যদি আমার বেশি থাকে তখন আমি কি ওই যে আপনার আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে, হ্যাঁ আলাদা আলাদা করে আউট ইন্টারফেস আলাদা আলাদা হবে। অর্থাৎ আমি একটা एग्जांपल এখনই দেখাই, রেডি করা আছে। ধরেন আমার বাসায় ইন্টারনেট কানেকশন হচ্ছে 2টা, সেই ক্ষেত্রে কি করছি জাস্ট এটা একটু দেখাই, যদি এগুলো আমি পরে দেখাইতাম
যেহেতু আপনি আগ্রহ প্রকাশ করলেন এখন একটু দেখাই। এই যে দেখেন আমি এখানে নেট করছি, ঠিক আছে? আমার এখানে নেট করা আছে কয়টা? দুইটা ইন্টারনেট কানেকশনের জন্য দুইটা আলাদা আলাদা নেট করা আছে। ওকে, একটা ইন্টারফেস 1 দিয়ে আসছে আর একটা পিপিইউ কানেকশন অন্য একটা ইন্টারফেস দিয়ে আসছে। তো দুইটার জন্য আমি আলাদা আলাদা নেট করছি জাস্ট। এরকম আপনার যদি 4টা হয় তাহলে 4টা নেট করবেন, আউট ইন্টারফেসটা আলাদা আলাদা দেখাই দিবেন। বুঝতে পারছি? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ এটাই। আর এখন যদি দুটো ল্যান্ড থাকে, আপনি যদি দুটো সরি দুটো আইএসপি থাকে এবং আপনার মাস্কুলেট আপনি করে দেওয়ার সময় যদি আপনার দুইটা মাস্কুলেট করে দুটোই পোর্ট বলেন, তাহলে সেক্ষেত্রে কি হবে ভাই? সেক্ষেত্রে একটু না, সেক্ষেত্রে হবে রাউটিং এর উপরে নির্ভর করবে। যেটা রাউটিং প্রেফারেন্স আগে সেটা দিয়ে যাবে। আপনার এই কোশ্চেনটার আপনি উত্তর পাবেন, ডিটেইল ভাবে পাবেন, সেটা হচ্ছে লেসন 11 তে। এইজন্য এখন আসলে না ও হ্যাঁ হ্যাঁ মাস্কুয়ারেটের পুরো জিনিসটা পাবেন ফায়ারওয়ালের মধ্যে। এটা আসলে একটা ফায়ারওয়ালের জিনিস, এখানেই পুরোটা দেখানো উচিত, কিন্তু যেহেতু বেসিক কনফিগারেশনে আমার নেটটা লাগে ওই জন্য বলছি, ঠিক আছে? আপনার ওটা আমি জাস্ট সিম্পলি বলে দিই। অর্থাৎ আপনি প্রশ্ন করতেন দুইটা নেট করছেন, তখন হোস্টগুলো কোন দিক দিয়ে যাবে, এই কোন দিক দিয়ে যাবে এটা নির্ভর করে রাউটিং এর উপর। আপনার রুট সেট করবেন দুইটা রুটসের ডিসটেন্স দিতে হয়, যেটা ডিসটেন্স কম ওটা দিয়ে সবগুলা যাবে, ওটা ডাউন হলে পরে অন্যগুলা দিয়ে সবগুলো যাবে। আর আপনি যদি পলিসি বেসড রাউটিং করে দেন, অর্থাৎ 3 নাম্বার পোর্টের ট্রাফিক 1 নম্বরে, 4 নাম্বার পোর্টের ট্রাফিক 2 নম্বরে, তখন আলাদা আলাদা যাবে, কিন্তু যদি ডাউন হয়ে যায় তখন একটা দিয়ে সব যাবে। মানে সিম্পল লজিক হচ্ছে আপনি যে কটা আইএসপি আপনি ওই কটা নেট করে রাখবেন, এরপর কিভাবে যাবে তার ডিসিশন নিবে হচ্ছে রাউটিং টেবিল। মানে আইপি থেকে যে রুট সেট করেন এই জায়গা থেকে ডিসিশন হবে। যেমন দেখেন এখন একটা আমি গেটওয়ে অ্যাড করছি, এটার ডিসটেন্স হচ্ছে 1, এরকম আপনি আরেকটা ইউজ মানে যদি অ্যাড করেন সেটা ডিসটেন্স 2 দিতে হবে। বা দুইটাই যদি অন রাখেন একসাথে অ্যাক্টিভ হবে না, যে কোনো একটা অ্যাক্টিভ হয়, যেটা অ্যাক্টিভ থাকবে সেটারই নেট রুলটা কাজে দিবে। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি ভাই। এখন আরেকটা জিনিস হলো যে এটা যখন আমি আমার অফিসে যে একটু জাস্ট শেয়ার করলাম জিনিসটা, যে আমাদের দুটো আইএসপি আছে, আপনার দুটো আইএসপি আবার প্রাইমারি সেকেন্ডারি করে লিংক আছে। তো দুটো আইএসপি দুটো রাউটার আছে, যে রাউটারে তারা নিজেরাই মনে করেন যে ইয়ে করছে, প্রাইমারি সেকেন্ডারি ফেইল ওভারটা ওরা করে দিচ্ছে। ওই দুটা আইএসপি দুই রাউটার থেকে আবার দুটা কানেক্টিভিটি আমাদের রাউটারে আসছে। আমাদের রাউটারে ইয়ে করা আছে যে কোনো একটা আইএসপি রাউট হবে আপনার এসপি দিয়ে যাবে, বাট আসলে দেখা যায় যে যাচ্ছে না। কারণ কি, যে সে যখন আপনার ওই যে গেটওয়ে পিং করে, আমার কাছেই তো দুটো রাউটার, সো গেটওয়ে আমার রাউটারে গেটওয়ে তো তার রাউটার, তো তার রাউটার পর্যন্ত পাচ্ছে, কিন্তু তার রাউটারের পর থেকে ইন্টারনেটটা পাচ্ছে। বুঝছি আমি ওইভাবে আপনি ফেল ওভারটা যেভাবে কনফিগার করছে ওইভাবে হবে না, ফেল ওভারের সাথে নেটওয়ার্ক ইউজ করতে হবে, এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। অর্থাৎ গেটওয়ে অ্যাপ আছে কিন্তু ইন্টারনেট নাই। আপনার প্রবলেমটা আমি বুঝছি, এটা আমিও ফেস করছি। হ্যাঁ হ্যাঁ ওটা করা যায়, যদি ঘাটাঘাটি করতে চান বলে দিই টুলস থেকে নেটওয়ার্ক, যদি আমাদের সিলেবাসে নাই আমি কনসেপ্টটা দেখাই দিব, কারণ আমিও আপনার মধ্যে প্রবলেমে পড়ছি। গেটওয়ে অ্যাপ থাকবে কিন্তু ইন্টারনেট নাই, সেক্ষেত্রে লাইনটা শিফট হয় না। তো এই নেটওয়ার্কের মধ্যে যদি আমি 8.8 পিং ধরাই দিই এবং 8.8 যদি স্পেসিফিক রাউট বলে দিই, একটু কাজ আছে কয়েক জায়গায় করার পরে আপনার তখন ওই প্রবলেমটা সলভ হবে, যে ইন্টারনেট না থাকলে সে অটোমেটিক শিফট করে দিবে, গেটওয়ে অ্যাপ থাকলে সে বসে থাকবে না। এটা ভাই আপনি মানে এই ক্লাসের সাথে সিমিলার এই দেখতে পাবেন, একটু দেখাই দেন। কেউ কিছু বলতেছেন? এটা কোনো ক্লাসের সাথে মিলবে না, এটা আলাদাভাবে কোনো একটা ক্লাস বা একদম শেষের দিকে যা দেখাতে হবে, ঠিক আছে? নেটওয়ার্ক নিয়ে আমি কাজ করছি, যেহেতু আপনার প্রবলেমটা আমি শুনছি, এটাতে আমিও সিমিলার, আমিও সেম প্রবলেমে পড়ছি। অর্থাৎ ক্লায়েন্টের গেটওয়ে অ্যাপ থাকে কিন্তু ক্লায়েন্ট ইন্টারনেট পায় না, অটোমেটিক লাইন শিফট হয় না, তখন হচ্ছে নেটওয়ার্ক ইউজ করতে হয়। ইজি, খুব কঠিন না, সমস্যা নাই, রিকোয়ারমেন্ট থাকলে দেখা দিব, অসুবিধা নেই। আর এগুলা ডিটেইলসলি পাবেন হচ্ছে ওই লেসন 11-তে। তবে নেটওয়ার্কটা কোনো টপিকেই নাই, ওটা আলাদা করে দেখাই দিব কোনো একটা ক্লাসে, মাথায় রাখলাম। হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই, দেখাই দিব। MMFRM ভাইয়া একটু মাইকটা মিউট রাখতে হবে যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকে। আচ্ছা আমরা কনফিগারেশনে ফেরত আসি। তো আমাদের মাইক্রোটিকে তো বেসিক কনফিগারেশন কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা একটা উইন্ডোজ মেশিন নিব। তো উইন্ডোজ মেশিন তো আমার সেটআপ করাই আছে, আপনারা যারা করেন না অলরেডি ভিডিও দেওয়া আছে, একটু ট্রাই করলেই পারবেন। তো আমি আমার উইন্ডোজ মেশিনটা অন করি, উইন্ডোজ 10 মেশিনটাই অন করি, এবং খেয়াল রাখবেন যে আপনার উইন্ডোজ মেশিনটা যাতে ব্রিজ মোডে থাকে, ওটা যাতে কোনোভাবেই নেট অবস্থায় না থাকে।
তাহলে কিন্তু আপনার মাইক্রোটিকের সাথে কানেক্ট হবে না। ভাইয়া সবার উদ্দেশ্যে একটু বলি, আপনাদের যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকে মাইকটা মিউট করে রাখবেন, কারণ অন্য স্টুডেন্টরা ডিস্টার্ব ফিল করে। কেউ অন্যভাবে নিয়ে না বিষয়টা। আপনাদের আমি এখন আপাতত মিউট করে দিচ্ছি। আপনাদের যদি ব্যাকগ্রাউন্ডে নয়েজ থাকে একটু মিউট করে রাখবেন। যদি আমি যেভাবে ক্লাস নিচ্ছি যে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই, এরকম যদি থাকে আপনি আনমিউট রাখেন, অসুবিধা নাই। কিন্তু যদি কোনো রকমের নয়েজ থাকে একটু অফ রাখবেন, কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে তো। এটা আবার যখন আপনারা দেখবেন আপনারাই বিরক্তি ফিল করবেন। এই যে যতটা সাইলেন্ট রাখা যায় এটা আপনাদের জন্যই সুবিধা হবে। আচ্ছা, আমাদের উইন্ডোজ 10 মেশিনটা অন হয়ে গেছে। মাইক্রোটিকের বেসিক কনফিগারেশনটা কমপ্লিট করা আছে। যদি এটার মধ্যে আগে থেকে আইপি বসানো, তারপরে বলে দিই কি করবেন। প্রপার্টিজে যাবেন, যাওয়ার পরে এখানে আইপিভি ভার্সন 4 এ যাবেন। এখানে আইপিটা বসাই দেন 192.168.10.2। সাবনেট মাস্ক ঠিক আছে 192.168.10.1। ডিএনএস ওকে 8888 আর 8844 ওকে দেন, ওকে দেন। এই কাজটা করার পরে ফার্স্টে আপনি দেখবেন গেটওয়ে পান কিনা। গেটওয়ে বলতে হচ্ছে পিং 192.168। একটু হ্যাং করছে, একটু ওয়েট করেন। উইন্ডোজ মেশিনটা হ্যাং করছে, উইন্ডোজ মেশিন না আসলে সিপিইউ হ্যাং করছে একটু। আচ্ছা, যেটা বলতেছিলাম মেশিনটা রিস্টার্ট হোক, হইতে হইতে বলি। সেটা হচ্ছে যে আপনার উইন্ডোজ মেশিনটাতে আপনি হচ্ছে যখন আইপিটা বসাবেন, বসানোর পরে হচ্ছে একটু চেক করে দেখবেন যে আপনার মানে পিং পায় কিনা। মাইক্রোটিকে যে 192.168.10.1 বসাইছেন সেই আইপিটাতে পিং পায় কিনা। যদি পিং পায় তাহলে অবশ্যই আপনি কনফার্ম থাকে যে আপনি ইন্টারনেট পাবেন। ঠিক আছে? তো রিসোর্স কমের কারণে আমার মেশিনটা হ্যাং করছে, মানে ভিএম এর মেশিনটা। একটু ওয়েট করেন, মেশিনটা আপ হোক, হইলে আমি টেস্ট করে দেখাচ্ছি। আচ্ছা, আপনারা আমার অন্য একটা ক্লাসের ভিডিও চাইছেন, এটা একটু মনে থাকতে থাকতে দিয়ে দিই। আপনাদের নেক্সট ক্লাস হবে ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের উপরে, এটা অন্য একটা ব্যাচের। এটা দিলে বুঝবেন না যেহেতু ভিএম দিয়ে পড়েন। এটা অন্য একটা ব্যাচের ভিডিও, একটু পরে গুগল ড্রাইভে পাবেন যখন আপলোড করে দিব। আর হচ্ছে এটা আপনাদের ফোল্ডারে রেখে দিচ্ছি, ক্লাস 2 লেসন 2 তে রাখতেছি একটা ফোল্ডার, ক্লাস 3 ফ্রম আদার ক্লাস। এখানে একটু বোঝার জিনিস আছে, ভিডিওগুলো দেখেন, দেখলে হচ্ছে ক্লাস করতে সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। অন্য একটা ব্যাচের, এটা দেখেন। নেক্সট ক্লাসের টপিক থাকবে এটা, এটার উপর দেখাবো। আচ্ছা, আমাদের উইন্ডোজটা অন হয়ে গেছে। আমার একটা কোশ্চেন ছিল। জি, একটু দাঁড়ান, আমি আইপিটা বসায় দেখা দিই, তারপর নিচ্ছি কোশ্চেনগুলো একটা একটা। আজকে হাতে সময় আছে, ডোন্ট ওয়ারি। একটু ওয়েট করেন, আমি জাস্ট আইপিটা বসায় দেখে দিই, কারণ এটা বসায় দেখালে আজকের টপিক শেষ। এরপর আপনারা যা কোশ্চেন করবেন। হ্যাঁ বলেন। ফিজিক্যাল মেশিন কনফিগারেশন করব না। ফিজিক্যাল মেশিন তো আসলে কনফিগারেশন এখন আপনাদেরকে চাইলে দেখাতে পারবো না, তবে হ্যাঁ একটা ফিজিক্যাল ম্যাকটোটিক দিয়ে আমি দেখা দিব যে আপনারা দেখতে চান, বা আপনারা যদি পরবর্তী ক্লাসগুলা ফিজিক্যাল ম্যাকটোটিক দিয়ে করতে চান আমার আপত্তি নেই, আমি করাতে পারবো। কিন্তু আপনারা তো ভিএমআর এর প্র্যাকটিস ঠিক করুন। আছে, বাট ঠিক আছে, বাট যদি একদিন একটু আমাদের দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, আমি তো আজকে দেখাতে চাইছিলাম, যেহেতু উনি ভিএমআর বলছে ওকে ফাইন, তাহলে ক্লাস 3 টা আমি ফিজিক্যাল ম্যাকটোটিক দিয়ে নিব, সমস্যা নাই। ফিজিক্যাল ম্যাকটোটিক দিয়ে নিলে আমার জন্য বেনিফিট, কেন আমি বলি, এতগুলা মেশিন রান করার কারণে দেখেন আমার রিসোর্স অনেক বাড়ে, যার কারণে আমার মানে ল্যাপটপ ইউজ করতে অনেক কষ্ট হয়। তো ঠিক আছে, যত রিকোয়ারমেন্ট বলছেন নেক্সট ক্লাসটা ফিজিক্যাল ম্যাথমেটিক্স দিয়ে নিব, নো প্রবলেম। তবে
সবচেয়ে বড় একটা কথা বলে দিই, যেভাবেই নিই সবভাবেই জিনিসটা সেম, আপনি কনসেপ্ট ধরতে পারবেন, কঠিন কিছু না। আমি ফিজিক্যালি পড়ালেও যেভাবে পড়াই, আমার ভিএমআর ভার্চুয়াল মেশিনের ক্লাসগুলো অলমোস্ট সেম। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই, বুঝবেন আর কি, না বোঝার কোনো কারণ নাই। আচ্ছা, উইন্ডোজ মেশিনটা নেটওয়ার্ক পাচ্ছে না কারণ মাইক্রোডিকটা অফ আছে, মাইক্রোডিকটাকে অন করে দিই। এবার একটু ডিসেবল করে এনাবেল করি। আজকের ক্লাসের কিছু জিনিস আসলে গত ক্লাসে দেখাই দিয়েছিলাম, এটা আজকের ক্লাসে শিকার মতো তেমন নাই, জাস্ট বুঝতে পারবেন আর কি, আর কিছু না। ঠিক আছে, কানেকশন পেয়ে গেছে। এরপরে চেক করবেন আপনি আপনার মাইক্রোডিকটা ডিরেক্ট পান কিনা, 192.168.10.1 ডিরেক্ট আপনার মাইক্রোডিকটাকে পান কিনা এটা চেক করবেন। এই যে মাইক্রোডিকটাকে পাচ্ছেন, ওকে, তাহলে আপনি এবার চেক করেন আপনি 8.8 এ পিং পান কিনা। 8.8.8.8 মাইনাস টি, হ্যাঁ আপনি 8.8 ও পিং পাচ্ছেন। লাস্ট চেক করবেন কোন একটা ডোমেন ধরে পিং পান কিনা, জাস্ট লাইক হতে পারে এটা www.google.com মাইনাস টি, এটা পাওয়া উচিত, পাচ্ছে না কোনো, দেখতে হবে রিকোয়েস্ট আমার, হ্যাঁ পাচ্ছে। একটু প্যাকেট লস থাকবেই, কারণ হচ্ছে হয়তো বাসায় আরো মেশিন ইন্টারনেট ইউজ করতেছে, এই কারণে ঝামেলা। এখন আপনি ব্রাউজারেও ইন্টারনেট পাবেন, তা একটু ওপেন করে দেখাই দিই। যদি আমরা এখানে লিখি google.com, যেহেতু রিসোর্স কম দেওয়া একটু স্লো কাজ করতেছে, এটা কোনো সমস্যা না। আমার যেহেতু ক্লাস একই মেশিনে ক্লাস এবং মাইক্রোটিক এবং ভিএম সবকিছু চলতেছে, এই জন্য রিসোর্স কমায় কমায় দেওয়া আছে। ইন্টারনেট পেয়ে গেছে, গুগলে পেজ চলে আসবে। অর্থাৎ আপনার যে মাইক্রোটিক ভিএম এর মাইক্রোটিকটা, এই মাইক্রোটিক থেকে ডিরেক্ট উইন্ডোজ মেশিনটা ইন্টারনেট পাচ্ছে। ঠিক আছে, আরেকটা ভেরিফিকেশন করে দেখাইতে পারি, সেটা হচ্ছে আপনি 8.8 পিং দিয়ে রাখেন, ধরেন এরকম, বা আপনি গুগলে পিং দিয়ে রাখছেন, অসুবিধা নাই। ধরেন গুগলে পিং হচ্ছে, ওকে, তা আপনি আপনার যে ভিএম এর মাইক্রোডিকটা আছে এখান থেকে জাস্ট আপনার ইন্টারফেসে গিয়ে ইথার2টা বন্ধ করে দেন। এখন দেখেন ইন্টারনেট অফ হয়ে যাবে। অর্থাৎ জাস্ট ভেরিফাই করার জন্য যে আপনি যে মাইক্রোডিকটা কনফিগার করছেন এটার সাথেই উইন্ডোজ মেশিনটা কানেক্টেড কিনা, সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা এই চেকটা করতেছি। এটা নট নেসেসারি বা ম্যান্ডেটরি না। আবার আমি এনেবল করে দিই, দেখেন এই যে ইন্টারনেট পাচ্ছে। আরো এক জায়গা থেকে দেখতে পারেন, আপনি আইপি থেকে এআরপি তে যান, এগুলো পরে অবশ্য ডিএলসি পড়াবো। এই যে 192.168.10.2 এটার একটা ম্যাক অ্যাড্রেস আছে, এটা এই মেশিনারি ম্যাক এখান থেকে পাচ্ছে। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা ছিল শুধু বেসিক কনফিগারেশন, এটা কতদিনও দেখাইছি। বেসিক কনফিগারেশন নিয়ে আগে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা একটু আগে একজন কোশ্চেন করতে যাচ্ছেন, যদি কোশ্চেনটা বেসিক কনফিগারেশন রিলেটেড হয় তাহলে করেন, অন্য কোশ্চেন হলে একটু পরে করেন। বেসিক কনফিগারেশন আমরা যা করলাম, হ্যাঁ হ্যাঁ বলেন, বুঝিনি আপনার কথা। অ্যালাউ রিমোট রিকোয়েস্ট, হ্যাঁ ডিএনএস যেটা আমরা বসাই 8.8 বসাই না, হ্যাঁ, অ্যালাউ নিচে রিমোট যে রিকোয়েস্ট আপনার যে দরকার নাই, এখন দরকার নাই। এটা কি জন্য এটা জানতে চাচ্ছেন? এটা হটস্পটের জন্য লাগে, হটস্পট ক্লাস যখন করব হটস্পটের জন্য লাগে, কারণ আপনার মাইক্রোডিকটায় যখন হটস্পট করেন, আপনার মাইক্রোডিকটাকে যদি আপনি ডিএনএস সার্ভার হিসেবে ইউজ করতে চান, সেই ক্ষেত্রে অ্যালাউ রিকোয়েস্ট রিমোট রিকোয়েস্ট দিতে পারেন। আরেকটা হচ্ছে হটস্পটের ক্ষেত্রে ওদের তো গুগলের ডিএনএস রিচ হবে না, তখন তাদের মাইক্রোডিকটাকে যদি তারা লোকাল ডিএনএস হিসেবে পায়, এই কারণে দিতে হয়। মানে সিম্পলি যদি এক বাক্যে জানতে চান, আপনার মাইক্রোডিক রাউটারটাকে আপনি ডিএনএস সার্ভার বানাতে পারবেন, সেটার জন্য অ্যালাউ রিমোট রিকোয়েস্ট দিতে হয়। আরেকটা কোশ্চেন ছিল যে আপনি যে পিংটা করছেন, আমরা যদি রাউটার ই করি, অনেক ক্ষেত্রে আমরা যদি মাইক্রোটিক থেকে অ্যাক্টিভ কানেকশনে যে আমরা যে পিংটা দেই, অনেকগুলাই পায় অনেকগুলাই পায় না, মানে এটার কারণটা কি? ফায়ারওয়াল অন করা থাকে, ফায়ারওয়াল থেকে অ্যালাউ করতে হয় পিংটা। ফায়ারওয়াল থেকে যদি পিং অ্যালাউ করা না থাকে তাহলে অনেকগুলোতে পাবে না। যেমন ধরেন, এক মিনিট আমি আমার উইন্ডোজ মেশিনটা একটু অফ করে দিই, ঠিক আছে, পাওয়ার সাসপেন্ড। ধরেন আমার এই যে মেশিনটা, এই যে যেটাতে আপনাদের ক্লাস নিচ্ছি, এটার আইপি হচ্ছে 10.10.13.27। এখন যদি আমি এটাকে পিং করি, সম্ভবত পিং মনে হয় পাবো 10.10.13.27, এটাকে আমি পিং করে পাচ্ছি। কিন্তু দেখেন ফায়ারওয়ালে যদি আপনি এটা অ্যালাউ না করেন, এটা আপনি পিং করে পাবেন না। আর উইন্ডোজে পিং জিনিসটা বন্ধ থাকে, ফায়ারওয়াল যখন আপনার চালু থাকে, আপনার ফায়ারওয়াল থেকে পিংটা অ্যালাউ করতে হয়। ওই জন্য কিছু কিছু জিনিসে আপনি পিং পান, কিছু কিছু জিনিস আপনি পিং পান না, কারণটা হচ্ছে এটা। যদি ওয়াইফাই রাউটার ইস্যু করা হয় তাহলে ওয়াইফাই রাউটার আমরা কি করব? ওয়াইফাই রাউটারে কিছু করা লাগে না, ওয়াইফাই এখনকার রাউটারগুলোতে পিং
মানে এনাবেল করতে হয়, পিং অনেক সময় পিং বন্ধ থাকে, ওটা আপনাকে এনাবেল করতে হবে। টিপি লিংক রাউটার গুলোর মধ্যে ব্লক পিং ফ্রম ওয়ান সাইড এরকম একটা অপশন আছে, ওটাকে বন্ধ করে দিতে হবে, তাহলে আপনি পিং পাবেন। আর উইন্ডোজ মেশিনের ক্ষেত্রে পিং অ্যালাউ থাকতে হয়। যেমন আমি এখন দেখাই আমার এই মেশিনটা যে পিং পাচ্ছে, একটু পরে পিং পাবে না। এই যে ফাইল শেয়ার এবং প্রিন্টার রিকোয়েস্ট ইকো, এটা আমি বন্ধ করে দিই। ইনবাউন্ড অফ করলাম, আউটবাউন্ড অফ করি, ফাইল শেয়ার এবং ইকো রিকোয়েস্ট। এখন দেখেন, এখন যদি আমি MacroD থেকে পিং করি, দেখেন এখন আমি পিং পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ বাই ডিফল্ট সবগুলা উইন্ডোজ মেশিন যখন ফায়ারওয়াল অন থাকে তখন এই অবস্থায় থাকে। তো অনেকে ফায়ারওয়াল অফ করে দেয়, আমি এটা সাজেস্ট করি না। আমি সাজেস্ট করি আপনি ফায়ারওয়ালের ওই যে অ্যাডভান্স সিকিউরিটিতে যে এই যে ফাইল শেয়ারিং এবং প্রিন্টার শেয়ারিং, ফাইল এন্ড প্রিন্টার শেয়ারিং এর ইকো রিকোয়েস্ট, এটা একটু সিস্টেমটা জানি কিন্তু রাউটারটা জানি না, ওয়াইফাই রাউটারটা আমাকে একটু ইন্ডেক্স দিন, দেখাই দিব না, অসুবিধা নেই। রাউটারের মধ্যে পাবেন ওই যে অপশনটা বলে দিলাম, আপনার দেখবেন ব্লক পিং ফ্রম ওয়ান সাইড অথবা ব্লক মানে ওয়ান সাইড থেকে পিং অফ করা থাকে, ওটাকে অফ করে দিতে হবে, তাইলে আপনি পিং পাবেন। এই এখন এক এক রাউটারে এক এক জায়গায় থাকে, যেমন টিপি লিংকেরটা আমি ইউজ করছি, এই জন্য বলতে পারি যে ব্লক পিং ফ্রম ওয়ান কানেকশন বা ওয়ান পোর্ট, এই একটা অপশন এনাবল করা থাকে, ওটা ডিসেবল করে দিলেই আপনার পিংটা তখন পাবে। এই যে এখন আবার পিং পাচ্ছে, ঠিক আছে। বাই ডিফল্ট সবগুলাই পিং পাবে। আপনি যদি আইপি থেকে এআরপি তে ম্যাক পান, অবশ্যই সেটা পিং পাবে, না পাওয়ার কোনো কারণই নেই। যদি পিং না পায় তাহলে বুঝতে হবে যে ওই মেশিনটাতে পিং ব্লক করা আছে। একটু দাঁড়ান, একটা ফোন আসছে। কোনো কোশ্চেন বেসিক কনফিগারেশন নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করেন, এক্সট্রা কোশ্চেনের অ্যান্সার দিব। বেসিক কনফিগারেশন নিয়ে কোশ্চেন না থাকলে ভিডিওটা এন্ড করব, কারণ বাকিদেরকে দিয়ে দিতে হবে, এই জন্য। ওই প্যাকেজ ইনস্টল আনইনস্টল এটা কি দেখাবেন না? এটা একটু পরে দেখাবো, এখন এটা দরকার নাই, কারণ প্যাকেজ এখন ম্যাক্সিমাম সবগুলাই লাগে, এগুলো ছোট বেশি না। তারপরে ওটা পরে দেখাবো আর কি, এখন দরকার নেই, এটা লেস ইম্পর্টেন্ট। দেখাবো, এটা মনে রাখেন। আমি মাঝে কোনো একটা ক্লাসে বা যদি কখনো নাই দেখাই, একদম লাস্ট ক্লাস হইলেও দেখাই দিব, সমস্যা নেই, এটা দেখাবো। আজকে আমি মূলত শিখেছি বেসিক কনফিগারেশন, এটাতে কারো কোনো কোশ্চেন নাই? এখন যতটুকু দেখাইছেন ভাই এটুকু ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, যদি এতটুকু ক্লিয়ার হন, আসেন ছোট্ট একটা জিনিস দেখায় এই ক্লাস শেষ করব না, মানে ভিডিওটা এন্ড করব, মানে ক্লাস টপিক শেষ, তারপর আপনারা যদি বাড়তি কোশ্চেন করেন। সেটা হচ্ছে এই যে আমরা কনফিগারেশনটা করছি, এই কনফিগারেশনটা আরো ইজিতে করতে পারবেন জাস্ট কমান্ড লাইনের মাধ্যমে। কমান্ড লাইন নেসেসারি না, বাট শিখাবো এই কারণে, কারণ কমান্ড লাইন পরে যায় কাজে লাগবে। কি কাজে লাগবে যখন সময় আসবে তখন বুঝতে পারবেন। সো যদি প্র্যাকটিস করেন আপনি বেনিফিটেড হবেন, কমান্ড লাইনের অনেক সুবিধা আছে। ঠিক আছে, কমান্ডগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে। দেখেন আমার মাইক্রোটিকে এই মুহূর্তে কোনো ইন্টারনেট নাই, অর্থাৎ সব কনফিগারেশন আমি ফেলে দিছি, কিচ্ছুই নাই। ঠিক আছে, এখন আমি পুরো মাইক্রোটিকের বেসিক কনফিগারেশনটা করব জাস্ট কয়েকটা কমান্ডের মাধ্যমে। দেখেন আমার খুব ইজি। আইপি থেকে অ্যাড্রেস, অ্যাড অ্যাড্রেস, আমাদের ওয়াইনের আইপি হচ্ছে 10.10.13.150/24 ইন্টারফেস ইথার 1 ওয়ান। এটা হচ্ছে আমার ওয়াইনের আইপিটা বসলো। তারপর ল্যানের একটা আইপি বসাবো। আপনি চাইলে আপ অ্যারো দিয়ে আগের কমান্ডটা কল করতে পারেন, কল করে জাস্ট এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিলেই হয়। সেটা হচ্ছে আমার ল্যানের আইপি হবে 192.168.10.1 আর ইন্টারফেসটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে ধরেন আপনি ভুলে গেছেন ইন্টারফেসটা কি, আপনার মাথায় নেই, আপনি যদি প্রশ্নবোধক দেন এরকম সে দেখাবে যে কি কি হইতে পারে, ইথার ওয়ান হতে পারে, ইথার 2 ল্যান হতে পারে, মানে কি কি পসিবল কেস আছে। আমরা তো জানি ইথার 2 হবে, এটা ইথার 2 আর ট্যাব দিলে বাকিটা নিয়ে নেয়, সিসকোর মতো পুরোটা দিতে হয় না, ইথার 2 ল্যান দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা গেটওয়ে বসাই, সেটা হচ্ছে আইপি থেকে রুট অ্যাট ডিএসটি অ্যাড্রেস, ডিএসটি অ্যাড্রেসে 0.0.0.0/0। এটা গ্রাফিক্যালি দেওয়া লাগে না, কারণ গ্রাফিক্যালি এটা বসানো থাকে, কমান্ড লাইনে করলে এটা দিতে হবে। ঠিক আছে, এইটা মানে হচ্ছে অল নেটওয়ার্ক, এটা বাই ডিফল্ট বসানো থাকে, অর্থাৎ গ্রাফিক্যালি যদি আপনি অ্যাড করতে চান আইপি থেকে রুটস প্লাস চিহ্ন, এই যে 0.0.0/0 দেওয়াই থাকে, আর যদি কমান্ড লাইনে করে তখন এটা দিয়ে নিতে হয়। ওকে, এরপরে গেটওয়ে, এটা কমান্ড লাইনে না দিলে তো কাজ করে মেবি। বুঝি নাই, ডিএসটি অ্যাড্রেস, ডিএসটি, হ্যাঁ ডিএসটিটা দিতে হবে, উইদাউট গেটওয়েটা বসাইলেও কাজ করে, কিন্তু দিয়ে নেওয়াটা হচ্ছে বেটার। হ্যাঁ আমি বুঝছি, এটা অটো বসায় দেয়, ওই জন্য কাজ করে, তারপরে দিয়ে দেওয়াটা বেটার, কারণ অনেক সময় যদি না বসে ব্যাকডেটেড যে মাইক্রোটিকের ভার্সন গুলো আছে সেগুলোতে বসতো না, এই কারণে কথাটা এখনো এরকমই আছে। আপনি 0.0.0/0 দিয়ে দেন, না দিলে কাজ করলে সেটা ভিন্ন কথা, বাট বেসিকটা আমার বলতে হবে, কারণ আপনি যদি এটা কখনো না জানেন যে 0.0.0/0 দিতে হয়, তাহলে আপনি কখনো দিবেন না,
তো কখনো যদি মাইক্রোটিক নিজে অ্যাড না করে আপনি বিপদে পড়বেন। সো এই জন্য নিয়ম যেটা আর কি সেটা দেখাবো। তো আমরা গেটওয়েটা অ্যাড করলাম, এটা হচ্ছে আমাদের গেটওয়েটা অ্যাড হতে গেল। এরপর আমরা ডিএনএস অ্যাড করি, আইপি থেকে ডিএনএস সেট সার্ভার্স 8.8.8.8, 8.8.4.4। আচ্ছা, ফায়ারওয়ালে একটা নেট করছি, সেটা হচ্ছে আইপি থেকে, মানে গ্রাফিক্যালের মতোই। আমি ফার্স্টে গ্রাফিক্যাল শিখে এই জন্য, কারণ গ্রাফিক্যাল থেকে দেখে দেখে আপনি কমান্ড লাইন পেয়ে যাবেন। আইপি থেকে ফায়ারওয়াল, ফায়ারওয়াল থেকে আমরা নেটে ঢুকতাম, তারপর অ্যাড চেইন, এটা হচ্ছে সোর্স নেট। এখন যদি বলেন যে এই চেইনটা কেমনে বুঝবো, দেখেন আপনি আইপি থেকে ফায়ারওয়াল যখন গেছেন, নেটের মধ্যে যে প্লাস চিহ্ন দিলে দেখেন এখানে যে চেইন কথাটা লেখা আছে। যেহেতু কমান্ড লাইনে একটু কষ্ট করতে হয়, যে এই টার্মগুলো মনে রাখতে হবে যে কোন কোন টার্মে কি কি ভ্যালু হইতে হয়। তো চেইন সোর্স নেট আউট ইন্টারফেস, মনে করে দেখেন এটাও দিছি, আউট ইন্টারফেস ইকুয়াল টু হচ্ছে ইথার 1 আর ট্যাব ম্যাক্সিমাম জায়গায় কাজ করে যে ঠিকভাবে আপনি কমান্ড টাইপ করে যান। অ্যাকশন, এখন বলতে পারেন যে অ্যাকশনটা আবার কেমনে বুঝবো, দেখেন ফায়ারওয়াল থেকে প্লাস চিহ্ন দিয়ে যখন নেট করছেন, এই যে অ্যাকশনে ক্লিক করছেন, দ্যাট ইজ এখানে আপনি ভ্যালুটা বলবেন, মানে প্রপার্টি, মানে এখানের অপশনটা বলবেন অ্যাকশন। অ্যাকশনে আমরা করছেন মাস্কওয়ারের, ধরেন আমি পুরোটা বানান পারি না, MAS দিয়ে যদি ট্যাব দিই, এই যে পুরোটা নিয়ে নিল। তাহলে আমরা যে গ্রাফিক্যালি মাইক্রোটিকটা কনফিগার করছি সেটাতে যত কষ্ট, আপনি যদি কমান্ড লাইনে করেন জাস্ট কয়েকটা কমান্ডের কাজ, এবং আরো সুবিধা আছে। এই কমান্ডটাই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনি এখন থেকে যত মাইক্রোটিকের বেসিক কনফিগারেশন করবেন, শুধু এই কমান্ডটাকে যদি আপনি এডিট করে মাইক্রোটিকে পেস্ট করেন, অটোমেটিক সব চলে আসবে। সেটাও একটু দেখাচ্ছি, একটা টেক্সট ফাইল আপনাদের এটা আমি দিয়ে দিচ্ছি, টেক্সট ফাইল। এটা ম্যান্ডেটরি না, করতে হবে এমন কোনো কথা নাই, বাট জানা থাকলে সুবিধা পাবেন পরবর্তী একটা ক্লাসে। স্ক্রিপ্টিং এবং শিডিউলার যখন পড়াবো, এই কমান্ড জানার কারণে আপনি অনেক কাজ অটোমেটিক ম্যাক্রোটিক দিয়ে করাতে পারবেন। আপনি না থাকলেও টাইম ওয়াইজ অটোমেটিক শিডিউল দিয়ে সে আপনার কাজটা করে দিবে, এরকম সুবিধা পাবেন। সো শিখতে পারলে ভালো। এই কয়টা কমান্ড, জাস্ট এই কয়টা কমান্ড যদি আপনি ঠিকভাবে এডিট করে বসায় দেন, আপনার ম্যাক্রোটিকের মানে ইন্টারনেট যে পাওয়া দরকার, মানে বেসিক কনফিগারেশনটা সেটা হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন আবার দেখাচ্ছি। এখন দেখেন আমরা মাইক্রোটিকে যদি একটু ফেরত আসি, এখানে যদি আমরা পিং করি, পিং 8.8.8, আমি এখন এই মুহূর্তে পিং পাচ্ছি। ঠিক আছে, পিং পাচ্ছি। তাহলে আমি আবার জিনিসগুলো ফেলে দিই, ধরুন আমি অ্যাড্রেস বসাইছিলাম, এগুলো ফেলে দিলাম আপনাদের জন্য, এখানে জাস্ট ওপেন রাখতেছি বোঝানোর জন্য। আইপি থেকে রুট সেট করছি, এটাও ফেলে দিলাম। আইপি থেকে ডিএনএস সেট করছিলাম, এটাও ফেলে দিলাম। আচ্ছা, আর বাকিটা হচ্ছে আইপি থেকে ফায়ারওয়াল থেকে নেট, যেটা ফালাই নাই ফেলে দিচ্ছি, এটাও ফেলে দিলাম। আর আইপি থেকে ফায়ারওয়ালে নেট ইউজ করছি, নেটটাও ফেলে দিলাম। ঠিক আছে, এই এখন এই স্ক্রিপ্টটা যদি থাকে বা আপনি যদি মনে রাখেন, শুধু এটাকে কপি পেস্ট করেন, আপনার কাজ শেষ। তারপরে এই কনফিগারেশনগুলো ব্যাকআপ করা যায়, ওগুলো ব্যাকআপের ক্লাসে শিখাবো। এখন জাস্ট দেখেন যে কমান্ড লাইনের স্ক্রিপ্ট রাখলে আপনার সুবিধা কি, এই যে পেস্ট করেন, দেখেন অটোমেটিক সবগুলো চলে আসছে। অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসে গেছে, গেটওয়ের জায়গায় গেটওয়ে, নেটের জায়গায় ডিএনএস এর জায়গায় ডিএনএস, এবং ফায়ারওয়ালের জায়গায় ফায়ারওয়াল। কিন্তু দেখেন আপনি গ্রাফিক্যালি যেমনি যেমনি কাজ করছেন, কমান্ড লাইনের কাজটা অলমোস্ট সেম, কোনো চেঞ্জ নেই। ঠিক আছে, জাস্ট মনে রাখা, আপনি গ্রাফিক্যালি করে এর সাথে যদি সিমিলারলি একটু কমান্ড লাইনটা প্র্যাকটিস করেন, এটা আপনাকে পরে হেল্প করবে। এটা মানে এক্সট্রা হিসেবে দেওয়া, আপনার যদি লাগে আপনি মানে এটা ইউজ করতে পারেন। এটা আমি দিয়ে দিব ক্লাস লেকচারে। আচ্ছা, যেহেতু বেসিক কনফিগারেশন নিয়ে আর হয়তোবা কারো কোনো কোশ্চেন নাই, এবারে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, অসুবিধা নেই, আজকে টাইম আছে, অ্যানসার দিতে পারবো। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমি অনেকে দেখছি পিং করি আমরা সাধারণত গুগল কিংবা সামথিং কে, আমি অনেকে পিং করতে দেখি পিং স্পেস google.com সোর্স অ্যাড্রেস দিয়ে। এটা কেন সোর্স অ্যাড্রেস দিয়ে পিং করার? সোর্স অ্যাড্রেস দিয়ে পিং করার কারণে, ধরেন যাদের 2-3টা আইএসপি আছে, কোন আইএসপি দিয়ে সে গুগলকে কত এমএস এ পাচ্ছে এটা চেক করার জন্য। যেমন আমি এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, ধরেন আপনি পিং করতে পারেন এভাবে, পিং 8.8.8.8, এটা যদি করেন, এটা হচ্ছে আপনার জাস্ট একটা নরমাল পিং করতেছে। ওকে, আচ্ছা আমি এই ম্যাক্রোটা অফ করি, আমার বেজ ম্যাক্রো থেকে দেখাই। আরো অনেকগুলো কারণ থাকে, আসলে একটা দুইটা কারণে আসলে এটা বোঝানোটা টাফ। তারপরে আমি জাস্ট আপনার অ্যানসারটা দেওয়ার জন্য দেখাচ্ছি। তাহলে আমি যদি আমার ম্যাক্রোটি থেকে পিং করি 8.8.8.8, একটা, এখন আমার ইন্টারনেট কানেকশন তো দুইটা, তো কোনটা দিয়ে এটা এত পাচ্ছে এটা তো বুঝতে পারবো না। তো বোঝার উপায় হচ্ছে ধরেন পিং
8.8.8.8.8 সোর্স অ্যাড্রেস 27.123.245.6 মানে হচ্ছে আমার পাবলিক আইপি যে কানেকশনটা আছে সেই আইপিটা থেকে 8.8 এর পিং টাইম কত, এটা হচ্ছে এটা, ঠিক আছে। আবার ধরেন আমার আরেকটা কানেকশন আছে, ওটা হচ্ছে লোকাল আইপি। লোকাল আইপিটা দেখি নিই যে 126, এই লোকাল আইপি থেকে পিং পাচ্ছে কত, সেটাও আমি আলাদা করে চেক করতে পারবো, ঠিক আছে। এটা জাস্ট একটা কারণ বললাম, এরকম হাজারো কারণ আছে। ভিপিএন এর ক্ষেত্রে ট্রাই করে যে কোন ইন্টারফেস দিয়ে ভিপিএনটা পাচ্ছে, সেই জন্য যেহেতু একই আইএসপি এর দুটো কানেকশন, এই জন্য পিং টাইমটা সেম দেখাচ্ছে। তা আপনি যদি আলাদা করে দেখতে চান যে কোন আইএসপি থেকে আপনি কত এমএসএ পিং টাইম পাচ্ছেন বা প্যাকেট লস আছে কিনা, সেই জন্য সোর্স অ্যাড্রেসটা ইউজ করে। আর কারো কোনো কোশ্চেন বেসিক কনফিগারেশন বা অন্য কিছু নিয়ে? বেসিক কনফিগারেশন নিয়ে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমি আপনাকে এখন দেখাতে পারতেছি না। আমি জিনিসটা জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ বলেন। সেকেন্ড আইএসপিটা নিছিলাম, সেকেন্ড আইএসপি, তখন দেখা গেছিল যে ওর আইএসপি যখন লাইনটা থাকতো, ওর আইএসপি যখন লাইনটা থাকতো তখন সবকিছু বোর্ডটা যে ইয়া হতো। আমার মনে করেন আমরা নেটওয়ার্কে ছিল আমার 100 mbps। এক মিনিট দাঁড়ান, আপনার কথা শুনে বুঝতেছি যে আমার এটা একটু ফিজিক্যালি বুঝতে হবে, আমি একটু ড্র করে নিই, ড্র করলে ভালো বুঝবো। এই যে আপনার একটা রাউটার, আপনার দুইটা কানেকশন আছে, হ্যাঁ হ্যাঁ, আমার ইন্টারনেট ওইটার ওয়ানে ছিল 100 mbps, হ্যাঁ 100 mbps, ওকে। এটার টুতে ছিল 50 mbps, ওকে 50 mbps। এখন কোভিডের কারণে আমি কিছুটা ব্যান্ডউইথ রিডাক্ট করছিলাম। রিডাক্ট করার পরে আমি যে জিনিসটা বেস করছি, দেখা যাচ্ছে যে আমার এই এটা টুটাকে যখন সে সেকেন্ড সে যেহেতু লাস্টে ও কনফিগার করছে, ও কি করছে ওর এটা টু দিয়ে রাউট করছিল। তো রাউটার করার কারণে দেখা যাচ্ছে যে আমরা ইথার 1 এর যে ব্যান্ডউইথটা ছিল সে কোনোমতে বাড়তে পারতেছে না, যেহেতু আমার ইথার 1 এর ব্যান্ডউইথটা বেশি ছিল, ইথার 2 তে ব্যান্ডউইথটা কম ছিল। বুঝছি পারছি, সে হচ্ছে আপনার প্রাইমারি করছিল মানে এটাকে প্রাইমারি। আপনার কি আলাদা আলাদা পলিসি করা আছে নাকি জাস্ট ফেল ওভার করা? না আলাদা আলাদা পলিসি করা আছে। পলিসিটা কি রকম? ধরেন ল্যানের একটা ব্লক যাবে ইথার 2 দিয়ে, আরেকটা ব্লক যাবে ইথার 1 দিয়ে, এরকম এরকমই। আচ্ছা, তাহলে যদি পলিসি করা থাকে, পলিসিতে কোনো একটা ভুল করছে, এক হইতে পারে, বা পলিসিগুলো ওর দিকে দেওয়া। ধরেন আপনি ল্যানের ব্লক আছে 4টা, সে 3টা দিয়ে রাখছে ইথার 2 এর দিকে আর একটা দিছে ইথার 1 এর দিকে, এরকম একটা কেস হইতে পারে। আর যদি পলিসি করা না থাকে তাহলে সে প্রাইমারি করছে আপনার সেকেন্ডারিটাকে, ওই জন্য প্রাইমারিটাতে আপনার হচ্ছে যে ব্যান্ডউইথ বেশি উঠতেছে না। এটা আপনার পিবিআরটা চেক করতে হবে, মানে আমার এখানেও আমি বাসায় করছি, তবে আমি হচ্ছে লোড ব্যালেন্সের জন্য করছি, আমি পিবিআর করি নাই। অর্থাৎ আপনার আইপি থেকে ফায়ারওয়ালের মধ্যে যে আমরা ম্যাঙ্গেল করি, এই ম্যাঙ্গেলের মধ্যে মার্ক রাউটিং এ সে হয়তো বা বেশি ব্লক দিছে হচ্ছে সেকেন্ডারিতে, আর প্রাইমারিতে ব্লক দিছে কম, এই জন্য প্রাইমারিতে ব্যান্ডউইথ বেশি উঠতেছে না, ঠিক আছে। আচ্ছা এই হলো কথা। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, মাইক্রোটিক কি আপনার টাইম টু টাইম একবার মানে রিস্টার্ট করতে হয় নাকি এটা অ্যাজ ইউজুয়াল যেরকম যদি আপনার সিসিআর হয়, কোর ক্লাউড কোর রাউটার, তাইলে আসলে এটা রিস্টার্ট খুব রেয়ার। আর যদি একটু লো লেভেলের ম্যাক্রোটিক হয়, মানে লো এন্ডের ম্যাক্রোটিক হয়, তাইলে হচ্ছে আমি সাজেস্ট করি যে মাসে অন্তত একবার রিস্টার্ট দেওয়া উচিত। যদি আপনার ওরকম সার্ভিস গ্যারান্টেড সার্ভিস না হয় যে হ্যাঁ 2 মিনিট ইন্টারনেট না থাকলে বিশাল বড় প্রবলেম হয়ে যাবে, এরকম যদি না হয় তাহলে আপনি একটা রিস্টার্ট দিতে পারেন। এবং ওই রিস্টার্টটা আপনি দিতে হবে না, শিডিউল করে রাখবেন, অটোমেটিক নির্দিষ্ট টাইমে রিস্টার্ট হয়ে যাবে। প্রতি মাসের একটা নির্দিষ্ট টাইমে অটোমেটিক রিস্টার্ট হবে। শিডিউলার ক্লাস এটা দেখাবো, খুব ইজি। তো ছোট ম্যাক্রোটিক গুলো যেগুলোতে রিসোর্স কম, সেগুলোতে হচ্ছে বলেন লিনাক্সের ক্রন জবের মতো। হ্যাঁ ক্রন জবের মতো, বাট এত কঠিন কিছু না, খুব ইজি, গ্রাফিক্যালি করতে হয়। মানে ক্রন জবে যেরকম আমরা টাইম সেট করে দিই ওরকম টাইপেরই, বাট ওর থেকে অনেক ইজি। জাস্ট আপনার ফার্স্টে কমান্ডটা বলতে হয়, ওই যে কমান্ড লাইন শিখতে বলছি, কমান্ড লাইনের কমান্ডটা বলতে হবে যে রিস্টার্ট করার কমান্ডটা কি। সাধারণ কমান্ড বাইর করে ওই আমি দেখাই দিব, ওই কমান্ডটা দিয়ে বলে দিতে হবে যে এই 25 তারিখ রাত 2টার সময় এই স্ক্রিপ্টটা রান করতে হবে, তাহলে প্রতি মাসের 25 তারিখ সেই স্ক্রিপ্টটা রান করবে, রাউটারটা রিস্টার্ট হবে। আচ্ছা, আর সেক্ষেত্রে ওই যে রাউটারের টাইমিং কিভাবে মেইনটেইন হয়, মানে আইএসপি থেকেই সে সরাসরি নিজেই নিয়ে নেয় নাকি এখানে কোনো এনটিপি সার্ভার দিতে হয়? হ্যাঁ এনটিপি সার্ভার দিতে হবে, কারণ মাইক্রোটিক রাউটারে কোনো বায়োস ব্যাটারি নাই, অর্থাৎ সিমোস ব্যাটারি নাই।
আপনার এনটিপি কনফিগার করে রাখতে হবে। এনটিপি আমাদের লেসনে আছে, এনটিপি কনফিগার করা থাকলে ওই এনটিপি সার্ভার থেকে সে অটোমেটিক টাইম নিয়ে নেয়। যেমন ধরেন আমার মাইক্রোটিকে আমি রিস্টার্ট দিই, মাইক্রোটিক রিস্টার্ট হলে আসলে টাইমের সমস্যা হয় না, সমস্যা হয় যদি মাইক্রোটিকটা ডিরেক্টলি পাওয়ার অফ হয় তখন টাইম চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আপনি এনটিপি কনফিগার করে রাখতে হয়, যে এসএনটিপি ক্লায়েন্ট, এটা আমাদের কোর্সে আছে, দেখাবো আমি। এনটিপি কনফিগার করে রাখলে আপনার মাইক্রোটিক যদি কেউ বন্ধ 10 মিনিট বন্ধ রেখেও চালু করে, ইন্টারনেট পাওয়ার সাথে সাথে সে টাইম অটোমেটিক সেট করে ফেলবে। আচ্ছা, এই এসএনটিপিটা কনফিগার করে দিতে হবে, এটা করে দিলে আর ঝামেলা করবে না। আর এখন আমার ধরেন মাইক্রোটিকে এসএনটিপি কনফিগার করা নাই, আমি যদি রিস্টার্ট দিই, টাইম যদি একবার ঠিক করে রাখি তাহলে আর চেঞ্জ হবে না, কারণ পাওয়ার অফ হওয়া ছাড়া এটা টাইম কখনো মানে মুছে না মেমোরি থেকে, কারণ রিস্টার্ট হইলেও তো ওর র্যামেও টাইমটা ধরে রাখতে পারে, কিন্তু যখন আপনি পাওয়ার অফ করে দিবেন তখন তো সব অফ। যে মাদারবোর্ডে যেরকম সিমোস থাকে এরকম সিমোস তো ওর নাই, এই কারণে টাইমটা ঠিক থাকে না, টাইম চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে মানে টাইম চেক করবে কোথা থেকে? এটা সিস্টেম থেকে ক্লকে, যদি এগুলো পরে ছিল এই যে এখান থেকে ক্লক টাইমটা সেট করতে হয় যদি ম্যানুয়ালি চেঞ্জ করেন। সাপোজ ধরেন এখন বাজতেছে 23টা, তাহলে আপনি কোন 23টা দিয়ে দিলেন, দিয়ে অ্যাপ্লাই ওকে দিলে চেঞ্জ হয়ে যাবে। ধরেন এটা সেপ্টেম্বর মাস, আপনি দিলেন অক্টোবর মাস, এরকম দিবেন। এনটিপি সার্ভার কনফিগার করে রাখতে তো ভাইয়া, তাহলে না তখন আর দরকার নাই, এনটিপি সার্ভার কনফিগার করে আপনি তো টাইম জোনটা কনফিগার, টাইম জোনটা দেখাই দিবেন, বাকিটা অটোমেটিক হয়ে যাবে, বাকিটার কোনো কষ্ট করা লাগবে না। এটা পাবেন, এটা হচ্ছে এই যে কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেলে তো বন্ধ হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, ওই জন্য তো বললাম যে কারেন্ট চলে গেলে অফ হয়ে যায়, এরকম কেস যদি এনটিপি কনফিগার করে রাখাই ভালো। একদম ডিরেক্টলি পাওয়ার চলে গেছে, পাওয়ার আউটেজ, যে 2 মিনিট পাওয়ার ছিল না, তাইলে টাইমটা চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য টাইম ঠিক রাখার জন্য এনটিপি ক্লায়েন্ট ইউজ করতে হবে। আপনি নিজের থাকলে নিজের ইউজ করতে পারেন, অথবা ইন্টারনেটের কোনো ফ্রি এনটিপি বসে দিলেও হবে। এই বাংলাদেশের আছে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আছে, আমি দুটা বলে দিই যদি এগুলো ওই সময় বলতাম। একটা হচ্ছে time.windows.com, এটা একটা time.windows, এটা ফ্রি, উইন্ডোজ ওপেন করে রাখছে, যে কোনো মেশিনে কাজ করে, সম্ভবত পিং করে মনে হয় না পাবো, শুধু আইপিটা পাবো। এটা একটা, এটা বসাইলেও কাজ করে। আর একটা হচ্ছে পিং, এটা মনে হয় asia.pool.ntp.org, এটা গুগলে সার্চ করলে আপনি হাজার হাজার পাবেন। এটা আরেকটা, বিডি টাইম জন্য তো একটা আছে। আমি এই দুটা ইউজ করি আর কি, আমি মানে যেদিন থেকে কাজ করি মাইক্রোটিকে সেদিন থেকে আমি এনটিপি ইউজ করি, এই দুটা আজ পর্যন্ত প্রবলেম পড়ি না। এনটিপি একটা ফ্রি সার্ভিস, ডিএনএস এর মতো, এটা আপনি একটা ইউজ করলেই হয়, সমস্যা নেই। আচ্ছা, এটা কোথায় বসাতে হবে ভাইয়া, একটু যদি দেখায় দেন। এটা সিস্টেম থেকে এসএনটিপি তে বসাতে হয়, যদি লেটেস্ট হয় সিস্টেম থেকে এসএনটিপি। প্রাইমারিতে ধরেন আপনি বসাবেন এই যে time.windows.com, আর সেকেন্ডারিতে বসাবেন asia.pool.ntp.org, এটা বসায় অ্যাপ্লাই ওকে দিলেই হয়। আর এখানে সিস্টেম শুধু আইপি গুলো বসায় দেবো। আইপি না, আপনি ডিরেক্টলি এটাই বসান, এই যে ডোমেনটাই বসান, অটোমেটিক আইপি নিয়ে নেয়। এই যে আপনাকে আমি দেখাই, time.windows.com কপি করলাম, বসাই দিলাম। আর এটা আইপিও বসানো যায়, আইপি বসালে যে ভুল এমন কিছু না, পেস্ট অ্যাপ্লাই দেন, এই যে অটোমেটিক নিয়ে নিছে। আচ্ছা আচ্ছা, শেষ। এটা নেওয়ার পরে ক্লক, বসিয়ে দিতেই হয়ে যাবে। হ্যাঁ ওকে দিয়ে বের হয়ে যাবেন, সিস্টেম থেকে ক্লকে এসে এখানে যে এশিয়া ঢাকা দেখা দিন, শেষ। দেখবেন অটোমেটিক টাইম টাইম সব সেট হয়ে গেছে, আর কোনো ঝামেলা করতে হবে না। আচ্ছা তাইলে হ্যাঁ বলেন। ইউনিফাই রাউটার গুলো ইউজ করলে কি ভাইয়া, মানে সেটা কি আমার রাউটারে যে নেটওয়ার্ক থাকে সেই ব্যান্ডউইথটাই পায় না, নাকি ওখানে কোনো লস কিছু না? ইউনিফাই বলতে আমি বুঝি না বিষয়টা। ইউনিফাই যে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট, ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট, ওগুলো তো এপি, এটা সম্পর্কে আমি আইডিয়া বলতে পারবো না। এপি যদি ঠিকভাবে আপনার কনফিগার করা থাকে তাহলে যে ব্যান্ডউইথ আপনি সেট করবেন ওটাই পাবে, কম পাওয়ার তো কোনো কারণ নাই। অ্যাক্সেস পয়েন্টের কাজ হচ্ছে শুধু অ্যাক্সেস দেওয়া, আপনার ক্লায়েন্ট ডিভাইসকে আপনার মাইক্রোটিক পর্যন্ত পৌঁছায় দিবে অ্যাক্সেস পয়েন্ট, তারপরে আপনার মাইক্রোটিক যা ব্যান্ডউইথ ডেলিভার করবে সেটাই সে পাবে। আচ্ছা আচ্ছা। যাও কোর্স কন্টেন্ট গুলো একটু দেখেন, কোর্স কন্টেন্ট গুলাতে আমি ম্যাক্সিমাম জিনিসগুলাই রাখছি, মানে কাজে লাগার মতো সব জিনিসই আছে। একটু যদি হয়তোবা সবাই এখনো পড়েন নাই ভালো মতে, এখানে অনেক জিনিস আছে, দেখতে যদিও কোর্সটা ছোট মনে হয়, বাট এখানে অনেক টপিকস, 12টা ক্লাস লাগে, কখনো কখনো 13-14টাও লাগছে শেষ করতে। এখানে অনেক কন্টেন্টস আছে আর কি, মানে সিরিয়ালি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পড়লে দেখবেন সব টপিকই কভার হয়ে যাবে। এরপরে যদি কভার না হয়, লেসন 12 শেষ করার পরে বা 13 শেষ করার পর আপনি যদি বলেন যে ওই জিনিসটা আমাদেরকে দেখান নাই, সাপোজ ধরেন এটার কথাই বললাম যে প্যাকেজ ইনস্টল আনইনস্টল দেখান নাই, তাইলে সেটা আমি দেখাই দিব, অসুবিধা নেই। প্যাকেজ ইনস্টল আনইনস্টল দরকার ছিল শুধু
মানে পিসি মাইক্রোটিকে রাউটারের মধ্যে কোনো প্যাকেজ নিয়ে গন্ডগোল করা লাগে না, কারণ রাউটারের মধ্যে সব প্যাকেজ বাই ডিফল্ট থাকে এবং রাউটারে কোনো প্যাকেজ আপনি ফেলাইতে পারবেন না, বন্ধ করতে পারবেন। সাবধান ডিএসসিপি এটা যদি আনইনস্টল দেন, আনইনস্টল করতে দেয় না, মাইক্রোটিকের নতুন রুলস অনুযায়ী আপনি বন্ধ করতে পারবেন। জাস্ট এখানে যদি ডিসেবল দেন, দেওয়ার পর যদি রিস্টার্ট দেন, এটা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে প্যাকেজের কাজ। আগে ছিল, আগে যেমন আমরা একটা একটা করে আলাদা আলাদা প্যাকেজ অ্যাড করা লাগতো বা অ্যাড করতাম, সেই সময় আমরা প্যাকেজ আলাদা নামে ইনস্টল দিতাম, কিন্তু এখন আসলে এটা লাগে না। তারপর যদি দেখতে চান দেখাই দিব, অসুবিধা নেই, কঠিন কিছু না। জাস্ট এই ফাইলটা মাইক্রোটিকের সাইট থেকে নামায় মাইক্রোটিকের মধ্যে ইনস্টল করা, জাস্ট ডাউনলোড করে মাইক্রোটিকে দিয়ে রিস্টার্ট দেওয়া, এই হচ্ছে প্যাকেজ ইনস্টল। দেখাবো পরের ক্লাসে, অসুবিধা নেই, আপাতত এটা এখন এতটা ইম্পর্টেন্ট না। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি যদি মাইক্রোটিকের পাসওয়ার্ড ভুলে যায়, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা বের করব? সেক্ষেত্রে কোনোভাবে বের করার উপায় নেই, মাইক্রোটিক রিসেট করতে হবে, আবার আপনার কনফিগারেশন গায়েব। আসলে এটা কোনো সমাধান নাই, কোনো সমাধান নাই। অর্থাৎ কেউ অনেক সময় আপনার বলেন উইনবক্সে লেগেসি মোড নামে একটা ইয়ে আছে। এটা কি, এটার কাজটা কি? আমি নিজেও জানি না। উইনবক্সের টুলসে এই টুলস আপনার লেগেসি টুলস, জি এটা আমি লিখেছি না, এটা 3.2 এর পরে থাকে। 3.2 এর পরে দাঁড়ান, 3.2 আছে, 3. একদম লেটেস্টটাই আছে, ওয়েট করেন। আসলে আমি ইউজ করি নাই, প্রথম কথা হচ্ছে ইউজ করি। 64 বিটটাতে ইউজ করতে হয়, 64 বিটটা। হ্যাঁ দাঁড়ান ওপেন করি। হ্যাঁ বলেন টুলসে। ওই যে লেগেসি মোড, আচ্ছা লিগেসি মোডটা সম্ভবত কাজ করে না। লিগেসি মোডটা হচ্ছে সম্ভবত আপনার ব্যাকডেটেড মাইক্রোটিক আছে সেগুলোতে লগইন করার জন্য, হয়তো, নট শিওর। আপনার আগে একটা প্রবলেম ছিল, যেমন যেগুলো ভার্সন 5 আর ভার্সন 6 এ ঢুকতে গেলে আলাদা আলাদা উইনবক্স লাগতো, এটা মনে হয় সেই জন্য, বাট আমি এক্সাক্ট বলতে পারবো না, কারণ হচ্ছে আমি চেক করছি ভাই, এটা আমার তো লেটেস্ট ভার্সন 6.47.3 যেটা লেটেস্ট সিস্টেম এটা। এই লিগেসি মোডটা 64 বিটে না দিলে পরে কেন যেন কানেক্ট হয় না, দিলে পরে আবার ঠিকঠাক মতো কানেক্ট। ওই যেটা একটা বললাম কোন একটা কম্পাটিবিলিটি ইস্যুর জন্য রাখছে হয়তো। ওই যে কি বলে, ওই যে ম্যাক অ্যাড্রেস গুলো ঠিকঠাক মতো ইয়ে হয় না, রিফ্রেশ দিলে কাজ করে না, লিগেসি মোড ক্লিক করলে আবার ঠিকঠাক মতো কাজ করে। কিন্তু আমার আসলে আজ পর্যন্ত এরকম হয় নাই, আমি জাস্ট ডিরেক্টলি এখানে নেইবারসে এসে ম্যাক পাইছি, ম্যাক পাওয়ার পর রিফ্রেশ দিয়ে ঢুকছি, জাস্ট আজ পর্যন্ত আমি এভাবেই করছি। লিগেসি মোডটা আছে যে এটাও আমি জানছি আজকে। 32 লিগেসি মোডটা মনে হয় থাকে না, আর পুরনো ভার্সনেও ভাই লিগেসি মোডটা থাকতো না, এটা দেখলাম যে ভাই লেটেস্ট এগুলোতেই আসছে। কোন একটা কারণে দিছে হয়তো, বা আমার কারণটা জানা নাই, হয়তো বা আপনারা বলছেন, ঘিরে দেখবো যে কারণটা কি। মানে আমার আজ পর্যন্ত লাগে নাই, আমার শুধু এরকম লাগছে ভার্সন 5 এ ঢুকতে গেলে এক ভার্সন উইনবক্স ইউজ করা লাগতো, সম্ভবত 2 না 3 এর ভার্সন, 2 এর ভার্সন মনে হয়, আর 6 এ লগইন করতে হলে 3 এর পরের ভার্সন লাগতো। এই একটা প্রবলেম ফেস করতাম। কোনো প্রবলেম না ভাই, এটা একটু জাস্ট খালি ওইটা লেগেসি মোডটা চালু করে দিলেই সব ঠিকঠাক মতো কাজ করে। ওই ঠিক আছে, তো আপনাদেরকে তাহলে জানলাম, যদি কারো কখনো লগইন করতে প্রবলেম হয় লিগেসি মোড দিয়ে ঢুকেন, শেষ। আমার তো 3011 রাউটার, হ্যাঁ 3011 UIAS, হ্যাঁ চিনছি, দুটো, হ্যাঁ উপর দিয়ে দুটো অ্যান্টেনা থাকার কথা, একটা ডিসপ্লে আছে, একটা ডিসপ্লে আছে কিন্তু কোনো অ্যান্টেনা নেই। আচ্ছা বুঝছি, তাহলে আমি এটা 2011 এর কথা বলতেছি আমি, তাহলে 2011 এ অ্যান্টেনা আছে। 2011 আছে ভাই। হ্যাঁ হ্যাঁ পুরো না, 2011 এইচডি কি যেন একটা মডেল আছে, ওইটাতে আবার অ্যান্টেনা আছে। আচ্ছা ঝামেলা না, কত মডেল জোড়া বাইর করে, ম্যাক্রোটিকের মডেলের অভাব নাই, সব মডেল তো কাজ করি নাই। ঠিক আছে, ঠিক আছে। তো যেটা বলছিলাম ভাই 3011, তো আমি ভাই 60 এমবিপিএস, তো অফিসের জন্য আর কি। তো এটা কি আমার সপ্তাহে একবার রিস্টার্ট দিতে হবে নাকি না মাসে একবার দিলেই হবে? আপনার সিপিইউ কত, সিপিইউ আচ্ছা রাখেন আমি দেখে বলি। ব্যান্ডউইথ 60, আপনার র‍্যাম কতটুকু ফ্রি থাকে? এটা দেখা হয়নি ভাই, র‍্যাম একটু আমি একটু দেখে নিই। আরবি এটা তো মাইক্রোটিকের ফিক্স বোর্ড ভাই, এটা ওয়েবসাইট থেকেই কনফিগারেশন পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ আমি দেখতেছি, এই যে এটাই তো। হ্যাঁ ভাই 10টা ইয়ে থাকে, অল্প দামের মধ্যে পড়ছে, বুঝছি। এগুলা এটা আমি চালাই, এটা চালাই নাই, এটার মানে নিচের একটা ভার্সন আমি চালাইছি, সেটা আমি 1 মাস পর পর রিস্টার্ট করতাম। এটার একটা নিচের ভার্সন আমি চালাইছি, সেম টাই। র‍্যাম আছে 1 জিবি, সিপিইউ আছে দুইটা 1.4। আপনি 1.5-2 মাসে একবার রিস্টার্ট, মানে 2 মাসে একবার রিস্টার্ট করলেই হবে, বাট নট নেসেসারি, কারণ 1 জিবি, শুনুন মেইন ঝামেলাটা হচ্ছে র‍্যামটা ফ্রি হওয়ার জন্য। আপনার 1 জিবি র‍্যাম আছে, মাত্র 60 এমবিপিএস ব্যান্ডউইথ ইউজ করেন, সো খুব একটা র‍্যাম খাওয়ার কথা না, সর্বোচ্চ আপনার র‍্যাম খাইলেও 300-400 এমবি খাবে।
600 বা 500 মতো খালি থাকবে। তো র্যাম যতক্ষণ না একদম কাছাকাছি জায়গা তার আগে রিস্টার্ট না দিলে অসুবিধা নাই। ঠিক আছে, আপনার 200 এমবি র্যামও যদি ফাঁকা থাকে দ্যাটস ওকে। র্যাম ফুল হয়ে গেলে তখন একটা রিস্টার্ট দেওয়া লাগে। আর রিস্টার্ট আসলে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, কারণ এইসব জিনিসগুলো ডিজাইন করাই ওরকম। কিন্তু মাইক্রোটির কিছু দুর্নাম আছে, এই কারণে আসলে মাসে যদি সম্ভব হয় একবার রিস্টার্ট দিতে পারেন, দিলে লস নাই। যেমন আমার এই রাউটারটাই দেখি কতক্ষণ ধরে চলতেছে, আপ টাইম এই যে 38 দিন ধরে চলতেছে। ঠিক আছে, এখন পর্যন্ত রিস্টার্ট দিই নাই। ঠিক আছে, র্যাম কতটুকু ফ্রি আছে দেখি, মেমোরি 64 এমবি খালি আছে। মানে রিস্টার্ট কখন দিই, যখন আমি প্যাকেট লস পাচ্ছি বা ঝামেলা পাচ্ছি। মানে এই 38 দিনে আমার কোনো ঝামেলা হয়নি, পাওয়ার ব্যাকআপও দেওয়া আছে, 38 দিন টানা চলতেছে। আর হয়তো বা পরে দিব। তো এরকম আর কি বিষয়টা, র্যাম খালি থাকার উপরে রিস্টার্টের ব্যাপারটা। আমাদের এই মাঝে মধ্যেই দেখা যায় যে ইন্টারনেট খুব স্লো হয়ে গেছে, কেমন যেন একটু বন্ধ হয়ে গেছে, আবার রাউটার রিস্টার্ট দিলে দেখি এটা আসলে মনে হয়, কিন্তু আমি আপনাকে একটা বলি, রিস্টার্ট আসলে সব সমস্যার সমাধান না। কিন্তু আমাদের বাংলাদেশে একটা কমন প্র্যাকটিস আছে, কিছু হলে রিস্টার্ট দাও, প্রবলেম সলভ। কিন্তু আসলে রিস্টার্ট না দিয়েও চেক করা যায় আপনার গেটওয়েতে লস আছে কিনা, 8.8 লস আছে কিনা, এগুলো চেক করতে হবে। আর রাউটারের কারণে আপনি প্রবলেম ফেস করবেন যদি আপনার র্যাম সিপিইউ একদম থ্রেশহোল্ড লেভেল থেকে পার হয়ে যায়। সাপোজ আমার মাইক্রোটিকে র্যাম আছে মানে 128, 63 খালি আছে। এখন ধরেন এখানে খালি আছে আর 20 এমবি, কথার কথা, আর সিপিইউ হচ্ছে 70-80, তাহলে রিস্টার্ট লাগবে। ঠিক আছে, কিন্তু ওইরকম সিনারিও যদি না হয় তাহলে কিন্তু রিস্টার্ট লাগে না। যেমন এর মধ্যে কিন্তু আমার বাসায় ইন্টারনেটে অনেক প্রবলেম হয়েছে, আমি কিন্তু একবারও রিস্টার্ট দিইনি। কারণ আইডেন্টিফাই করতে হয়, অনেকে আইডেন্টিফাই না করে ডিরেক্ট রিস্টার্ট দিয়ে দেয়। রিস্টার্ট দিলে যে কোনো কিছুর পারফরমেন্স একটু ভালো হবে, কারণ সবকিছু নতুন করে লোড হয়, সব ক্যাশ ট্যাশ ক্লিয়ার হয়ে যায় এই কারণে। কিন্তু সবসময় আসলে রিস্টার্টটা সমাধান না আর কি, যে রিস্টার্ট দিলে আপনি ভালো পাবেন এটা ধারণা করাটা ভুল। আচ্ছা, আরেকটা জিনিস হলো ভাইয়া, যে আমার যখন 3-4টা ল্যান সেগমেন্ট থাকবে,